নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। বয়স আপনার বাড়ছে, কিন্তু শরীরে সেই বয়সের ছাপ পড়ছে না। অর্থাৎ আপনার বয়স যদি 50 ঊর্ধ্ব হয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার বয়স হয়তো এখনো 40 পেরোয়নি। এরকম যদি হয় তাহলে কিরকম হয়? আমরা কিন্তু কম বেশি প্রায় সকলেই চাই যে আমরা চিরকাল এরকমই থাকবো, অর্থাৎ বয়সের সাথে সাথে বয়সের যে ছাপ শরীরে পড়ে সেটা পড়বে না, আমরা ফিট থাকবো, সেরকম মারাত্মক কোনো রোগ ব্যাধি আমাদের থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে প্রসেসটা, অর্থাৎ এজিং প্রসেসটাকে আমরা কিন্তু সকলেই প্রায় আটকাতে চাই। তাহলে এই এজিং প্রসেসকে আপনি আটকাবেন কি করে? দেখুন, এই এজিংকে যদি আপনি আটকাতে চান তাহলে কিন্তু আপনাকে এই এজিং এর কারণগুলো জানতে হবে, এবং সেই কারণগুলো যদি প্রপারলি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি সেই কারণগুলোর উপরে কাজ করতে পারবেন এবং কাজ করে সেই এজিং যে প্রসেসটা সেটাকে আপনি আটকাতে পারবেন। তাহলে এই ভিডিওতে মূলত আমরা জানবো যে এই এজিং প্রসেসটা কি, কেন হয় এটা, কি কি কারণ আছে এর পিছনে, এবং অবশ্যই আমরা জানবো যে হোমিওপ্যাথিতে এমন কি ওষুধ আছে যেটাকে ইউজ করে কিন্তু আমরা এই এজিং এর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, বা অনেক বয়স বেড়ে গেলেও দেখে মনে হবে আমাদের কিন্তু বয়স অতটা নয়, অনেক কম বয়স মনে হবে। তো মেনলি যে ওষুধগুলোর কথা বলবো তার মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো আমরা নিয়মিত সেবন করতে পারি, এবং একটি অবশ্যই এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা কিন্তু বাইরে থেকে ইউজ করলে আমরা এই এজিং প্রসেসটাকে অনায়াসে আটকে দিতে পারি। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট এবং কাজের একটি ভিডিও হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে এজিংটা না, এটা একটা কমপ্লেক্স প্রসেস। এটা কেন হয়? বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং লাইফস্টাইল, এই তিনের সমন্বয়ে এটা একটা এমন একটা কমপ্লেক্স প্রসেস যার মাধ্যমে ধীরে ধীরে আমাদের শারীরিক এবং মানসিক যে বিভিন্ন কার্যকলাপ বা বিভিন্ন ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর আস্তে আস্তে অবগতি ঘটে। তো এই যে কারণ, এজিং এর যে কারণগুলোকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। একটি হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, একটি হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টরস এবং একটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সেলুলার ড্যামেজ। সেল মানে হচ্ছে কোষ। আমাদের শরীর কিন্তু অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই যে আমাদের স্কিন রয়েছে, আমাদের শরীরের বিভিন্ন অর্গান রয়েছে, সবের মধ্যেই কিন্তু অসংখ্য কোষ রয়েছে। একটি বাড়ি যেরকম অনেকগুলো ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়, সেরকমই আমাদের শরীরটা কিন্তু এরকম অসংখ্য সেল দিয়ে তৈরি। এবং যত বয়স বাড়তে থাকে এবং তার ফলে কি হয় না, এই যে বিভিন্ন স্ট্রেস তৈরি হয় বডিতে, অক্সিডেটিভ স্ট্রেস একটা মেইন কারণ তার ফলে কি হয় না, সেলগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়। এবং সেল ড্যামেজ হলে কি হবে না, আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, যেমন ধরুন আমাদের লিভার, সেখান থেকে মেটাবলিজম হয় সেই সিস্টেম, আমাদের যে রেচন প্রক্রিয়া হয়, কিডনি তার মধ্যে ইম্পর্টেন্ট একটা অর্গান, সেই সিস্টেমে, সবগুলো সিস্টেমই কিন্তু ধীরে ধীরে কিন্তু কমজোরি হয়ে পড়বে, এবং আমাদের কিন্তু বয়স যে প্রসেসটা সেটা কিন্তু, বা এজ যে প্রসেসটা সেটা কিন্তু ত্বরান্বিত হবে। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, এই সেলের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা বলি যে সেলের পাওয়ার হাউস। আমরা এই যে বিভিন্ন কাজকর্ম করছি, কথা বলছি, আমরা যে খাচ্ছি, আমরা যে কোনো জায়গায় যাচ্ছি, আমরা চিন্তা ভাবনা করছি, তার জন্য আমাদের শরীরে এনার্জি দরকার। সেই এনার্জিটা কে প্রোভাইড করে না, মাইটোকন্ড্রিয়া প্রোভাইড করে। যত বয়স বাড়ে এবং ধীরে ধীরে কি হয় না, এই মাইটোকন্ড্রিয়াগুলো কিন্তু আস্তে আস্তে তার যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে। ফলে কি হয় না, মাইটোকন্ড্রিয়া কিন্তু আগের মতো আর কাজ করতে পারে না। ফলে আমাদের যে এনার্জি লেভেলটা সেটা ড্রপ করে, কারণ এনার্জি তো মাইটোকন্ড্রিয়াই প্রোভাইড করে। এবং আস্তে আস্তে কি হয়, এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হার্মফুল যে ফ্রি র্যাডিক্যালস গুলো রয়েছে সেগুলো কিন্তু জমা হতে শুরু করে। এবার কিছু লাইফস্টাইল ফ্যাক্টরের কথা বলি। একটি হচ্ছে পুওর ডায়েটারি হ্যাবিট, মানে খারাপ খাদ্যাভ্যাস। আমরা জানি যে আজকের দিনে কিন্তু মানুষ অনেক বেশি বাইরের খাবার, ফাস্ট ফুড, প্রসেস ফুড, এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে ধরুন এই যে কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাচ্ছি। এক্সেসিভ যদি আমরা এইগুলো খেতে শুরু করি, অর্থাৎ আমরা যদি প্রচুর পরিমাণে বাইরের প্রসেস ফুড, ফাস্ট ফুড এগুলো খাই, তার মধ্যে প্রচুর প্রিজারভেটিভ দেওয়া থাকে, শুধু তাই নয়, যদি এক্সেসিভ সুগার ইনটেক করি, মানে চিনির পরিমাণ যদি আমরা বেশি ইনটেক করি, সেটা যে ফর্মেই হোক না কেন, আপনি মিষ্টি খেতে পারেন, আপনি প্রচুর যদি কোল্ড ড্রিঙ্কস খান সেখান থেকেও কিন্তু আপনি প্রচুর চিনি খাচ্ছেন। এগুলোর ফলে কি হয় না, শরীরে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসটা বেড়ে যায়। এবং অক্সিডেটিভ স্ট্রেস যে শুধু বাড়ে তাই নয়, এর সাথে সাথে শরীরের যে ইনফ্লামেশন প্রসেসটা এটাও কিন্তু ত্বরান্বিত হয়। ফলে আমাদের শরীরে কিন্তু মারাত্মক কিছু ড্যামেজ ঘটে, কিছু ক্ষতি হয়, এবং এর থেকে কিন্তু অনেক ভয়াবহ বেশ কিছু রোগ এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে।
এবং এর ফলে কি হয়, এর ফলে ওয়েট গেইন হতে পারে। এগুলো আলটিমেটলি সবই কিন্তু আমাদের যে এজিং প্রসেসটাকে এটা কিন্তু ত্বরান্বিত করে। আরেকটি হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ, মানে শারীরিক যে কসরত বা শারীরিক যে কার্যকলাপ সেগুলো যদি আমাদের কম হয়, এর ফলে কি হয়, এগুলো কিন্তু আমাদের অনেকগুলো সিস্টেমকে হ্যাম্পার করতে থাকে। যেরকম একটি ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের যে মাসল মাস রয়েছে, মাসল মাসটাকে কমিয়ে দেবে। এবং শুধু তাই না, আমাদের যে বোন ডেন্সিটি, হাড়ের যে ঘনত্ব সেটাও কমে যাবে। আলটিমেটলি কি হবে, এই সবগুলোই কিন্তু একসাথে আপনাকে এই এজিং এর দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, তার থেকে আপনাকে হয়তো বেশি বয়সী দেখাতে পারে। আরেকটা খুব বাজে অভ্যাস যেটা হচ্ছে স্মোকিং হ্যাবিট, এটাও কিন্তু আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে অনেকটা বাড়িয়ে দেয় এবং এটাও কিন্তু আমাদের যে এজিং প্রসেসটাকে এটাকে কিন্তু ত্বরান্বিত করতে পারে। এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, এটাও কিন্তু আরেকটি খুব বাজে একটা হ্যাবিট, যেটা কিন্তু আমাদের যে লিভারকে ড্যামেজ করে। আপনারা জানেন যে এই অ্যালকোহল থেকে আমাদের লিভারের বিভিন্ন প্রবলেম, এমনকি সিরোসিস অফ লিভার হতে পারে, বা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার ইত্যাদি মারাত্মক প্রবলেম হতে পারে। এবং এটা কি করে, এক্সেসিভ অ্যালকোহল খেলে কোলাজেন ব্রেকডাউন করে। আমাদের যে স্কিনের মধ্যে যে সফটনেসটা থাকে, যে স্কিনের মধ্যে একটা স্থিতিস্থাপক যে ভাব থাকে, দেখবেন একটা ছোট বাচ্চার স্কিন কত নরম হয়, তুলতুলে হয়, কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু স্কিনটা অনেকটা টাফ হয়ে যায়। এবং স্কিনটাকে যদি আপনি মোটামুটি একটু হেলদি রাখতে চান, স্কিনটাকে যদি একটু সফট রাখতে চান, তাহলে কিন্তু আপনার স্কিনে কোলাজেনটা থাকাটা খুব দরকার। এই এক্সেসিভ অ্যালকোহল খেলে কিন্তু এই কোলাজেনেরও ব্রেকডাউন হয়। এছাড়া এক্সেসিভ সান এক্সপোজার, দেখবেন যারা প্রচুর বাইরে কাজ করেন তারা কিন্তু যাদের সান এক্সপোজারটা খুব বেশি হয়, তাদের স্কিনের মধ্যে কিন্তু অদ্ভুত একটা ট্যান পড়ে যায়, যেটাকে বলে একটা কালচে ভাব স্কিনে এসে যায়। এটা হয় যে এক্সেসিভ ইউভি যে রেজ রয়েছে, মানে আলট্রাভায়োলেট রেজ রয়েছে, সেই রেজের প্রতি যখন স্কিনটা আমাদের এক্সপোজ হয়, তখন সেখান থেকে কিন্তু আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন রকমের স্পট আসতে পারে, মেলাজমা আসতে পারে, এক্সেসিভ মেলানিন সিনথেসিস হয়। এবং সেখান থেকেও কিন্তু আপনাকে দেখে মনে হবে যে আপনার যে বয়স তার থেকে অনেক বেশি বয়স বলে আপনাকে মনে হবে। এছাড়া আপনার লাইফস্টাইলটা যদি এরকম হয় যে আপনার প্রচুর স্ট্রেস রয়েছে, আপনার প্রচুর অ্যাংজাইটি রয়েছে, আপনার ডিপ্রেশন রয়েছে, এগুলো কিন্তু আলটিমেটলি কি হয় না, বডির যে বিভিন্ন যে সিস্টেমগুলোকে হ্যাম্পার করতে থাকে এবং আলটিমেটলি কি হয় না, এজিং প্রসেসটাকে কিন্তু এটা ত্বরান্বিত করে। এবং জেনেটিক ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং দেখবেন যে অনেক ফ্যামিলিতে আছে যে পার্টিকুলার কিছু ডিজিজ রান করে, তাদের বংশ পরম্পরায় সেই ডিজিজগুলো রান করে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যার জন্য কিন্তু এই এজিং প্রসেসটা আপনার ত্বরান্বিত হতে পারে। তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু উঠে আসলো যে আপনার হাতে জেনেটিক ফ্যাক্টর যেটা রয়েছে সেটা তো আপনার হাতে নেই, কিন্তু বাদবাকি যে ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও পুরোটা আপনার হাতে নেই, কিন্তু বাদবাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনি ইজিলি কন্ট্রোল করতে পারেন। যেরকম আপনি যদি স্মোকিং করেন, তাহলে স্মোকিংটাকে আপনি চাইলে ছাড়তে পারেন। আপনার যদি অ্যালকোহল কনজাম্পশনের হ্যাবিট থাকে, সেটাকে আপনি ছাড়তে পারেন। আপনার যদি এক্সারসাইজ সেরকম কিছু না করছেন, বা আপনার কর্মগুলো এরকম যে আপনার দীর্ঘক্ষণ বসে কাজ করতে হচ্ছে, তাহলে আপনাকে একটু সময় বার করতে হবে। সময় বার করে দিনের মধ্যে অন্তত পক্ষে আধ ঘন্টা একটু ঘাম ঝরিয়ে হাঁটা বা এক্সারসাইজ করা ইত্যাদি, এগুলো আপনি ইজিলি করতে পারেন। আপনার ফুড হ্যাবিট যদি খুব খারাপ হয়, মানে আপনি যদি প্রচুর পরিমাণে ধরুন ফাস্টফুড খাচ্ছেন, বা ধরুন প্রচুর পরিমাণে যে সমস্ত প্রসেস ফুড আছে ওগুলো খাচ্ছেন, বা আপনি হয়তো খাবার দীর্ঘক্ষণ স্কিপ করছেন, আবার যখন খাচ্ছেন হেভি জাঙ্ক ফুড খেয়ে ফেলছেন, প্রচুর পরিমাণে সুগার ইনটেক করছেন আপনি, এইগুলোকে কিন্তু আপনি ইজিলি অ্যাভয়েড করতে পারেন। তার বদলে আপনি হেলদি ফুড যদি খান, আপনার যদি খাবার তালিকার মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাড করেন, অ্যানিম্যাল প্রোটিন কমিয়ে সেখানে যদি প্ল্যান্ট প্রোটিনটাকে অ্যাড করেন, ফাইবার ইনটেক যদি আপনি ঠিকমতো করেন, যদি আপনার শরীরকে ঠিকমতো হাইড্রেটেড রাখেন, অর্থাৎ আপনি ঠিকমতো যদি জল পান করেন আপনার শরীরের চাহিদা অনুসারে, সেগুলো করলে কিন্তু আপনি আপনার যে এই যে এক্সেসিভ যে অক্সিডেটিভ স্ট্রেস, যার কারণে এজিং প্রসেসটা বেড়ে যাচ্ছে, এজিং প্রসেসটা তাড়াতাড়ি হচ্ছে বা ত্বরান্বিত হচ্ছে, সেটাকে কিন্তু আপনি আটকাতে পারেন। তাহলে এইগুলো গেল যে আপনার দিক থেকে আপনি কি কি করতে পারেন। এবার চলুন আমরা জেনে নিই যে হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে, যে ওষুধের মাধ্যমে কিন্তু আমরা এই যে প্রসেসটাকে, এজিং প্রসেসটাকে আমরা কিন্তু কমিয়ে আনতে পারি, বা আপনাকে দেখে মনে হবে যেন আপনার বয়স যা তার থেকে অনেক কম বয়সী মনে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই রয়েছে। তো আমি তার মধ্যে থেকে দুটো মেডিসিনকে চুজ করেছি। এই দুটো মেডিসিনকে চুজ করার পিছনে কতগুলো কারণ রয়েছে। কারণ দেখবেন যে এই টোটাল আলোচনাতে কিন্তু একটা কথা বারে বারে উঠে এসছে, যে অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন। অর্থাৎ আমাদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেসটা হচ্ছে, সেটা বিভিন্ন কারণে হচ্ছে, একটু আলোচনায় বুঝতেই পারলেন বা জানতে পারলেন।
তো এই স্ট্রেসের জন্য কি হচ্ছে, বডিতে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে এবং এটা কিন্তু আলটিমেটলি আজকের দিনে এবং আগামী যত দিন যাবে এটা কিন্তু আমাদের বাড়তে থাকবে। কারণ এনভায়রনমেন্টাল যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে সেগুলো তো সবকটা আমাদের হাতে নেই, কিন্তু যদি তার যে এফেক্টটা, অর্থাৎ এই যে তার যে খারাপ এফেক্টটা, যেটা অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যে এক্সেসিভ ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে, হয়ে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম তৈরি করছে এবং আমাদের এজিং প্রসেসটাকে ত্বরান্বিত করছে, এইটাকে যদি আমি কমিয়ে আনতে পারি, অর্থাৎ ফ্রি র্যাডিক্যালস গুলোকে যদি আমি কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমি আমার এজিং প্রসেসটাকেও কমাতে পারবো, প্রোভাইডেড আপনার যে হ্যাবিটগুলো সেগুলোকে আপনি অলরেডি ঠিক করেছেন। তাহলে চলুন আমরা জেনে নিই যে এমন কি দুটো ওষুধ রয়েছে যে দুটো ওষুধের মাধ্যমে আমরা এই অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে পারি। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে কুরকুমা লঙ্গা। আমরা জানি যে এই ওষুধটি হলুদ থেকে তৈরি হয় বা টার্মারিক থেকে তৈরি হয়, এবং টার্মারিকের গুণ বা হলুদের গুণ তো আমরা প্রায় সকলেই জানি। এবং এই কুরকুমা লঙ্কার মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে কুরকমিন। এটি কি করে, এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেসটা তৈরি হয় এবং যার থেকে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেটাকে কিন্তু এ কমাতে পারে। শুধু তাই নয়, এই কুরকমিনের কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন রয়েছে, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে যে ইনফ্লামেশন, যেগুলো ধরুন আপনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য বা আপনার খাদ্যাভ্যাসের জন্য আমাদের শরীরে যদি এক্সেসিভ ইনফ্লামেশন তৈরি হয়, সেটাও তো বিভিন্ন রোগের কারণ হয়। তো সেই ইনফ্লামেশনটাকেও কিন্তু এই কুরকুমা লঙ্কা ওষুধটি কমাতে পারে। তাহলে এই কুরকুমা লঙ্কা হচ্ছে একটি প্রথম ওষুধ। এবং দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো জিনসেং। এটিও একটি ওষুধ যেটি কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই আমাদের ইউজ হয়ে আসছে, হোমিওপ্যাথিতে ইউজ হচ্ছে। এবং এই জিনসেং ওষুধটাকে বলা হয় অ্যাডাপ্টোজেন। মানে এই ওষুধটা কি করে না, বিভিন্ন যে স্ট্রেসের এগেনস্টে বডির যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স পাওয়ারটাকেও বাড়িয়ে দেয়। ফলে কি হবে না, এই অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যে এক্সেসিভ ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছিল সেটা অনেকটা কম হবে, এবং তার ফলে কি হবে না, আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন এবং আপনার এই যে এজিং প্রসেসটা সেটাও কিন্তু ধীরে ধীরে যেটা আগে খুব বেশি হচ্ছিল সেটা কমে আসবে এবং আপনাকে বয়সের তুলনায় অনেক কম বয়সী বলে মনে হবে। শুধু তাই নয়, এই ওষুধটি কিন্তু অ্যান্টি কার্সিনোজেনিক এফেক্টও রয়েছে। তাহলে ক্যান্সার নামক যে মারাত্মক যে রোগ, তার থেকেও কিন্তু এই ওষুধটা আপনাকে রক্ষা করতে পারে। তাহলে জেনে নেই যে এই জিনসেং এবং কুরকুমা লঙ্কা এই দুটো ওষুধেরই কোন পাওয়ার ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার ক্লিনিকে যে পাওয়ারটা ইউজ করি সেটা হচ্ছে মাদার টিংচার, অর্থাৎ কুরকুমা লঙ্কা মাদার টিংচার এবং জিনসেং মাদার টিংচার। কিভাবে খেতে হয় না, কুরকুমা লঙ্কা মাদার টিংচার এই ওষুধটির 10 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ একটু ঈষদুষ্ণ জলে দিয়ে প্রতিদিন সকালে একবার করে খালি পেটে। এবং জিনসেং মাদার টিংচার এই ওষুধটিরও একইভাবে 10 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে প্রতিদিন মোটামুটি বিকেল বা সন্ধে নাগাদ একবার করে। এইভাবে কিন্তু এই ওষুধ দুটোকে আপনারা কন্টিনিউ করতে পারেন। কতদিন কন্টিনিউ করবেন? দেখুন, অ্যাজ সাচ এই ওষুধ দুটোর কোনো সাইড এফেক্টস নেই, আপনারা এটাকে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। আবার এরকমও অনেক সময় আমি পেশেন্টকে বলি যে মোটামুটি 2 মাস বা 3 মাস খেয়ে তারপরে আপনি 1 মাস অফ রাখতে পারেন, আবার তারপরে হয়তো 2 মাস বা 3 মাস খেলেন, এইভাবেও খেতে পারেন। তবে এই ওষুধ দুটোর অ্যাজ সাচ কোনো সাইড এফেক্ট নেই, তাই ওষুধ দুটো কিন্তু কন্টিনিউ করলে, সঙ্গে যদি আপনি এই এক্সারসাইজ, আপনার ফুড হ্যাবিট এগুলোকে যদি ঠিকঠাক করেন, তাহলে কিন্তু এই এজিং প্রসেসটাকে আপনি আটকাতে পারেন। আরেকটি ওষুধের কথা বলবো যে ওষুধটি এক্সটার্নালি আমি পেশেন্টকে ইউজ করতে দিই, বিশেষ করে যাদের প্রচুর স্ট্রেস রয়েছে, যারা প্রচুর বাইরে কাজ করেন এবং মুখের স্কিনের মধ্যে প্রচুর তাদের সান এক্সপোজারের জন্য ট্যান পড়ছে বা বিভিন্ন ধরুন যে ব্ল্যাক স্পট সেগুলো অ্যাপিয়ার করছে, তার জন্য কি হয়, দেখে মনে হয় যেন বয়স অনেক বেড়ে গেছে। এই ওষুধটির নাম হলো বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এই ওষুধটি কিন্তু অসাধারণ কাজ করে, বিশেষ করে যাদের মুখের মতো এরকম ট্যান পড়ছে বা বিভিন্ন ব্ল্যাক স্পট অ্যাপিয়ার করছে সেগুলোকে রিমুভ করার জন্য। কি করতে হয়, এই ওষুধটি ডাইরেক্ট আপনি একটু তুলোর মধ্যে নিতে পারেন, বা অনেক সময় আমি এরকমও বলি যে তুলোটাকে একটু জলের মধ্যে, সামান্য জলের মধ্যে ভিজিয়ে নিলেন, তার মধ্যে ওই মাদার টিংচারটা কয়েক ফোঁটা দিলেন, ধরুন 10-15 ফোঁটা দিলেন, দিয়ে ধীরে 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 করে সারা মুখের মধ্যে আপনি ওই যে বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার এটা আপনাকে লাগাবেন। যদি আপনি সময় পান দিনে 2 বার করে করতে পারেন, একবার দুপুরবেলা স্নানের পরে, আরেকবার হচ্ছে রাত্রে শোবার আগে। আর যদি আপনি একদমই সময় না পান, আপনাকে হয়তো বাইরে বেরোতে হচ্ছে বা বাইরে প্রচুর কাজকর্ম করতে হচ্ছে, সেক্ষেত্রে প্রতিদিন রাত্রে একবার করেও আপনি করতে পারেন। অনেকে আবার এটাকে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ইউজ করেন, সেটাও করা যেতে পারে, তাতেও কোনো ক্ষতি নেই। তবে ডাইরেক্টও আপনি মুখে লাগাতে পারেন। এই প্রসেসটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। এবং যদি আপনার বাইরে প্রচুর সান এক্সপোজার হয় বা বাইরে প্রচুর বেরোচ্ছেন এরকম হয়, তাহলে প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু এটা আপনি করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে মুখের মধ্যে এই যে স্পটগুলো অ্যাপিয়ার করে বা যে ব্ল্যাক স্পট বা মেলাজমা অ্যাপিয়ার করে, এগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাহলে কিভাবে আপনি আপনার বয়সকে ধরে রাখবেন? আপনাকে দেখে মনে হবে আপনার যা বয়স তার থেকে আপনার অনেক কম বয়স।
এই সম্বন্ধে আশা করি একটা কংক্রিট ধারণা আপনাদের তৈরি হয়েছে। তাহলে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই যে নির্দিষ্ট টপিক রয়েছে এই টপিক সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।